লিভিং রুমটা চমৎকারভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা, নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে তা চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকালের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিসির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনার পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন, গয়নাগাটিও পরেছেন। তদারকি করেছেন তিনি, সবকিছু যেন গাফিলতি না হয়। এমন সময়ে সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানের দল। সাইবান সকলের পেছনে। সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নের ছেলেকে দেখলেন। যদিও কারো পোশাকটা বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য নয়, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফরমাল পরে খুব কম, তার কাজ এবং চাকা চলচলনে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরোদস্ত প্রাপ্তবয়স্ক পুরুষের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতেই সামিয়া দুহাত তুলে ছেলের মুখ ছুঁয়ে দিলেন। মাশাআল্লাহ। মায়ের মুখ পানি চেয়ে মুচকি হাসলো সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ ছলছল করে উঠল। চোখ বুঝে তাই ছেলের কপালে স্নেহের চুমু খায় দিয়ে দিলেন তিনি। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগ্যের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করল, তোমার দোয়াই যথেষ্ট। আর আমরা? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইমন মাথা ঘুরিয়ে তাকালো, বাঁকা হেসে বলল, তুই তুই উচ্ছন্নে যা। দেখছো দেখছো মম, আজ বিয়ের দিনটাও আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম দুই চোখে সহ্য করতে পারি না শেষ। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরও ভুলে যাবি। যাব না যদি অতি সত্বর আমাকে মামা বানাতে পারিস। সারিকার মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময়ে সদর দরজা দিয়ে দুজন মানুষকে ঢুকতে দেখে সারিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইহান দুজনেই নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুঁচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি। উত্তর করলেন সামিয়া দৃঢ় দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বললেন, হাজার হোক, ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা না গেলেও সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের ওপরে কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসলো। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিসির বসেছে। অনুরাগের কোলে ইজান সুতির পোশাক পরানো হয়েছে ইজানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে সে অনুরোধের কোলে বসে আছে, একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবান আর চোখে কেন যেন বেশ কয়েকবার ইজানকে ঘুরে ফিরে দেখল। অচেনা মানুষদের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি হয়েছে তা বুঝতে পারছে না সে। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দেই, দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন, অন্দরমহলের আড়াল হয়ে গেলেন। সাইবান ঠায় নিজের জায়গায় বসে ইজানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিসিরের কোটের বোতাম ধরে টানাটানি করছে। আনমনে মুচকি হাসল সে। সেই হাসিটুকু হঠাৎ করেই জমে গেল দৃশ্যটি নজরে আসতেই। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন সামিয়া। তার পাশে ইরাম, জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো, অঙ্গে তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ, শাড়ির পাড় সোনালি। লাইটের আলো পড়লেই মোহনীয় এক দ্যুতি চড়াচ্ছে। শাড়ির আঁচলটাই মাথায় তুলে দেওয়া, খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা। এটুকুই, অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই, বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবার নিষ্পলক চেয়ে রইল ইরামের দুই হাতের টকটকে খয়েরি মেহেদির রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনের সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে সে। রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে। বড় লোকের আদরের দুলারিদের আগুন ছড়া রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা, কিন্তু এর আগে কারোর প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার এই জ্বালাময়ী অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়া রূপের প্রতি অস্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটাও অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারীসুলভ আকর্ষণে নয়। ইরাম হেঁটে এসে সকলে সালাম জানিয়ে আস্তে আস্তে সাইবানের পাশে বসলো। তার কাজলকানা চোখ শুরুতেই ইজানকে খুঁজে বের করলো। ছেলে নিরাপদে আছে নিশ্চিত হওয়ার পরই সে তার পাশে বসা পুরুষটার উপর মনোযোগ দিল।
সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। অনুভব করলো বিনা কারণে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম যে তার শরীরে মাখা সূক্ষ্ম পারফিউমের সুঘ্রাণ তাকে মাথোয়ারা করে তুলেছে। সাইবান কালো পোশাক পরেছে এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করল না। নীরবে মাথা ঘুরিয়ে একবার পেছনে তাকালো। ঢোকার সময় সে দেখেছে তার দুই ভাই এসেছে। সকলের থেকে পেছনে কার্পেটের একদম শেষ কিনারে বসেছে তারা। রাহাত মূর্খ নিচু করে নিজের ফোন ঘাটছে। ইহান অবশ্য ইরাম তাকাতেই বিরাট হেসে তার হাতে ধুলে নাড়ো। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই। পরে কথা বলবে সেই ভেবে ইরাম মাথা দুলিয়ে সামনে ফিরে তাকালো। অনতিবিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতেই উকিল ভ্রু তুলে তাকালেও কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবে সবকিছু করেছেন। সারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে, তার অবশ্য সেই মুহূর্তেই কানাঘুষা শুরু করে দিল। সারিকা, কি ভাবছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর? ভাই, 3 থেকে 4 বছর হলে মানায়, কিন্তু এত? উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে। সাইবানের সঙ্গে যাবে কিভাবে? সারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করলো, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়ে একদম কাছের মানুষ যারা কাউকেই ধাওয়াত করেনি, তবুও এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একের সঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করলো। তিনি রাগঢাক করে না সোজাসুজি বলে বসলেন। তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতো কাজ করলে লোকে তো বলবেই। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়েতে এত ছোট অনুষ্ঠান করেছেন ভেবে। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়। সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে, সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছি। এমন মাও হয়? যেখানে ধর্ম একটা সম্পর্কে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ যে প্রশ্ন করা আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের দীপ্ত কণ্ঠস্বর। মুহূর্তে পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জলজলে চোখে পড়া চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলেকে বিয়ের সাক্ষী হতে দাওয়াত করেছেন আপনাদের অতিথি হিসাবে। এবারেও কেউ কোনো কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইবানের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটা নাবালক শিশু সন্তানও রয়েছে। এই নিয়ে আপনার কোনো আপত্তি আছে? না। মুচকি হাসলেন কাজী সাহেব। বেশ, তবে আমরা নিকাহ কার্যক্রম শুরু করি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মাহেন্দ্র খান। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মাহেন্দ্র খান। মরহুম রাইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়া, আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার্য করে AKM আহম্মদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে বলুন কবুল। একটি দীর্ঘ আশ্বাস প্রশ্বাস টানল ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতর জিপার গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম, বাবার চোখের মণি হয়ে বড় ওঠা, বাবার চলে যাওয়া গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা দুই ভাইকে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা, ভালোবাসার জীবনের স্বপ্ন খানদান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনে পরিপূর্ণতা আসা, এবং আজ সব জল্পনা কল্পনার অবসান। অসময়ক সম্পর্কে নিজেকে জড়ানো আজকে বিয়ের দিন, তবুও সমাজের চুল চেরা বিশ্লেষণ ঠিক থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতে পাবেও না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছোটো ছোটো চোখে সে তাকালো অদূরের অনুরাগের করে বসে থাকা ইজানের দিকে। যেন জননীর চোখের কথা বুঝতে পেরে এই মুহূর্তেই ইজান শব্দ করে উঠল। হেসে ফেল ইরাম। চোখ দ্রুত মুছে নিয়ে গলা ছেলের দিকে তাকাতেই গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সব কিছু কবুল। সকলে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো। এরপর কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে।
সাইবার এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছেন ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তটা। চোখের পানি ধরে রাখতে পারছে না। অপরদিকে সারিকে একটি বৃদ্ধাঙ্গুল দূরে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মিছিলের মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরা অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝলো সাইবান একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে, এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয়ে নাকি সাইবান বলতে পারবে না, তার মুখ থেকে বের হলো, কবর। বাজ পড়েও বুঝি মানুষ এত অতবাক হয় না যতটাই সাইবানের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরলো বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশে বসা ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে চেয়ে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যিই তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে থাকলো ইরাম। বুক থেকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময়ে একটি পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদি রাঙা হাতের ওপর চেপে বসল। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানের সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধ ভাঙা জোয়ারের মতন। কবর অবধি কবুল, কবুল, কবুল। চারিদিকে আরেক দফায় উল্লাস ধ্বনি ছড়িয়ে পড়ল, অথচ ইরাম কিছুই টের পেল না। একদৃষ্টে চেয়ে রইল সে নিজের হাতের ওপর রাখা শিরা উপশিরা পূর্ণ লম্বাটে আঙুলযুক্ত হাতটার দিকে। একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসির বেচারা, কাবাব, আস্ত দুটো মুরগির গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন বর সাইবানের সঙ্গে খেতে বসেছে, আর বন্ধুরাও। গরুর মাংসের তরকারিটা আলাদা রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের ওপর হাত পেরে খেতে বসেছে সকলে এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্রাস মুখে তুলছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে যাবে। আফরান সাগরের মতন কচকচ করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এই নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষের আছে, মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট উইংয়ে করা হয়েছে। ভাই, কে যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ডেডি হবে। খুঁজিস না, এখন সে বাচ্চার ডাইনি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আফরান। নীরব বন্ধুর সঙ্গে তাল মেলালো। আবার কি বলে? কবর অব্দি কবুল? ও মা গো, টুরু লাভ। গুরু তুই? তরকারি ঝোল মাখা হাতটায় চটাস করে আফরানের গালে বসিয়ে দিল সাইমান। খিলখিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অব্দি আজ মজা নিতে ছাড়ল না। এই তোরা ওকে জ্বালাতন করিস না, এমনিতে সবের জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? বরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে বল। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অব্দি পাল্টি খেয়েছে দেখে সাইমান তেতে উঠল। তবে রাগটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছুঁড়ে ফেলে দিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সব দিতে হবে। ব্যঞ্জন বর্ণ শেখানো শুরু করে দেব। 1 বছরের মধ্যে গড় গড় করে কথা বলতে শুরু করবে, দেখবি। নীরব একটা আস্ত গোলাপ জামুন মুখে দিয়ে প্রায় না চিবিয়েই গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জন বর্ণ শেখাবি কেন? স্বরবর্ণ কি দোষ করেছে? সর্বর্ণ শুধু বইয়ের জন্য বরাদ্দ। সাইবানের বেফাস কথায় অনুরাগ আর মুখের উপর খাবার ফেলে দিচ্ছিল। কোনো মতে হাত চেপে নিজেকে থামালো, কেশে ফেললো বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়েই জমে গিয়ে ফ্যালফ্যাল করে সাইবানের দিকে চেয়ে রইল আফরান এবং নীরব। সাইবানের কোনো হেলদোল নেই, সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়েছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোদিন শুধরাবি না? বিয়ে হয়েছে তবুও এই শয়তানি গেল না। শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতো সন্ন্যাসীদের কি কাজ? বাঁকা হেসে জবাব দিল সাইবান। আর পারল না আফরান আর নীরব উভয়ে হাসতে হাসতে ফ্লোরেই গড়াগড়ি খেতে লাগলো। অপরদিকে ইরাম ইজানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেছে সে এখনো। ছেলে ঘুমাবে ঝুলু ঝুলু চোখে তার বুকে লেপটে আছে। তাকে নিয়ে হাঁটাহাঁটি করছে, সঙ্গে ঠিকমতো খাচ্ছে কিনা সেই বিষয়টাও তদারকি করছে। ঠোঁটের কোণে সে খেয়াল করলো রাহাত আর ইহান দুজনেই বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করলো না ইরাম, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল। মেইন গেটের কাছাকাছি গিয়ে থামলো তাদের। ভাই, ইহান থামলো আগে, ঘুরে ইরামকে দেখে বোনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরে দাঁড়িয়ে রইল। আপু, ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিক আদর করে দিয়ে ইরাম শুধালো, খেয়েছিস? হুম, তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা হালকা একটু ঘষে ভ্রু কুচকে ফেলল ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের। হতবাক নয়নে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখপানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না,
আমার রুমে তালা ফাঁকা ছিল। ইঁদুর না, কিন্তু গতকাল রাতে কোত্থেকে যেন এলো, পালিয়েও গেল। ঠিক মতো দেখতে পাইনি। ধরতে পারলে ফিসে ফেলতাম শালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটেনাস ইনজেকশন? চিন্তা করো না, ইন্ডেকশন দেয়াই আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে। লাল দাগ হয়ে গিয়েছে, বলেছে কয়েকদিন গরম পানির সেক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢোকার সাহস ও রমহস্য ইরাম ধরতে পারলেও বিশেষ কোনো মন্তব্য করো না। ইহানও সেই বিষয়ে কথা বাড়ালো না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইজানের দিকে। গাল টেনে দিল। আমার মামাটা কেমন আছে? ইজান কুই কুই করে আমার মায়ের বুকে মাথা গুজে ফেলল। হাসলো ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণে সেই হাসি মুছে গেল তার। জলজলে দৃষ্টিতে দেখলো ইরামকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি, ওই লোকগুলো। তোকে বলেছি তো ভাই, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তে ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিজের সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সই। তবে তুমি আমাকে প্রমিস করো, ওরা যদি তোমাকে তিল পরিমাণও কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতো চুপ করে সহ্য করে যাবে না। কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসল ইরাম। ঝুঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘেঁষে বলল, আমার কিছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখবো, চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি তোদের খুব মিস করছি রে। চোখ বুঝে মা তুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করো ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না। পেছন থেকে ডাক ভেসে এলো, ইহান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে এসে পিছিয়ে গেল। ইরাম দৃপ্ত দৃষ্টিতে দেখলো রাহাতকে। পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলে চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতন মুখ তো তুমি রাখোনি আমাদের আপু। মহল্লায় এরই মধ্যে ছিচি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতর বসে থাকলে জানবে কিভাবে? রাহাতের কটমট করার এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলেই আমার লজ্জা লাগছে। তুমি নিজের হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করেছো, তাও আবার ওই কি যেন ফিজে না ডিজে, নেশা আর পার্টি করে বেড়ায় আতপাগলা বেয়াদব একটা ছেলে। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরাম হঠাৎ প্রতিক্রিয়া থমকে গেল। রাহাত প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিস তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাও বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ইজান ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের ওপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিচে ইরাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সিবাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি, না হলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি আমি, কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরাম। হতবাক রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষ একবার নরম দৃষ্টিতে দেখলো। ইহান করে হেঁটে এসে বাড়ির ভেতরে চলে গেল। ইহান নিজের জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীর্যক হেসে বড় ভাইকে পাশ কাটিয়ে যেতে দেখে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদল ভুলে গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা। সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না এলেও এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামকে ঘিরে ধরেছে। কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই। যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের, কালো ধাতুর তৈরি। বিছানার বেডশিট অবধি কালো রঙের সিল্কের কাপড়ের ওপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতিমধ্যে বেশ কয়েকটি তাজা রজনীগন্ধার ছড়া মোহনীয় রূপে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবুও এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্র্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজন চেহারা আছে, তবে একপাশে বা সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, বেশ কিছু কন্ট্রোল বোর্ড, এক কোণায় ট্রিপল মনিটরের গেমিং স্টপ সেট আপ। কাউচের ওপর অবহেলায় 2 10 কেজি ডাম্বেল পড়ে আছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ো ইরাম। নিজের সঙ্গে এই অস্তিত্বের সামান্যতম মিলও খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটু ঝোল ধরনা, মাঝে মধ্যে গান শোনার একটা জন্য অ্যান্টিক
রেডিও সেট। এই তো খুব বেশি চাহিদার কোনো কাজই ছিল না। সে সত্যিই সাইবান আলাদিনের সঙ্গে এক সূত্রে বাঁধা পড়েছে। এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও এই রুমটাতে আপাতত তার ঠিকানা। হিসাব মতে আজকে ইরামের বাসর রাত। তবে এই রাত নিয়ে কোনো রকম আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছাটাকেও তার মাঝে নেই। ইজানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছেন। মুখে না বললেও ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি নিতে, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না। তবে সেই কথা শুধু সে আর সাইবানই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভেবেই ইরাম তবে সঙ্গে করে কাপড় আনতেও তো ভুলে গিয়েছে। দরজা খুলে বাইরে গিয়ে আবার নিয়ে আসবে, এত কাহিনী কি করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবে ইরাম গলা আর কান থেকে হালকা গহনাগুলো খুলে রাখলো। রুমের এক পাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আরেকটা দরজা, বাথরুমেই হবে ভেবে স্লাইড করে কাচের দরজাটি খুলে ইরাম ভেতরে পা রাখলো। তবে সায়ামনের দৃশ্য তাকে জড়িয়ে দিল। জায়গাটাতে বাথরুম বলবে না অন্য কিছু, ইরাম কয়েক লহমা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়াল তেমনি গাছপালার ডিজাইন, মেঝের বাস বরাবর ফাঁকা, সত্যিই ফাঁকা। ফুলও নয়, বাট্টাপও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে এটি প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরের দেয়াল তুলে দেয়া, তাতে টলমলে পানি ভাসছে। সিলিংয়ের সঙ্গে সঙ্গে লাগোয়া ঝর্ণা, বৃষ্টির মতন ঝিরিঝিরি পানি পড়ছে পুকুরের ন্যায় স্থানটির ওপর। পাথরের সিঁড়ি বেয়ে নেমে গিয়েছে কয়েক ধাপ। ভেবে যাওয়ার জন্য ইরাম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মনে চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, যেন ছুঁয়ে দিলেই জাদুকরি জায়গাটার মায়া কেটে যাবে। এটাকে বলে জাকুজি। অস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল। এমন অস্ফুট জবাব আসবে ভাবেনি। ঝট করে পেছন ফিরে তাকালো সে। ঠিক দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইমান। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের উপরের বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসর বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দ্রুতই দৃষ্টি ফিরিয়ে নিল। আইডিয়া কে দিল? হাসল সাইমান। ভেতরে ঢুকে আশেপাশে তাকালো। সগৌরবে নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতর রিল্যাক্স করার মতন জায়গা দরকার, তাই এটা গত বছর ইনস্টল করেছি। বাড়ির এই দিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম, টয়লেটও আছে। আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিতৃষ্ণ হাসি নিয়েই জবাব দিল সাইবান। তারপর পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোমান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝে বসে কোনো পুকুরে শরীর ডুবিয়ে আরামে আকাশের তারা দেখছেন। ইরাম জানে না কেন তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আজ তাদের বাসরাত, এই বিষয়টা তার অনুভূতির সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তেই পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনা পাথরের কাছে গিয়ে থামল। সাইবান রীতিমতো নির্লজ্জতাকেই তাকে আপাতমস্ত পর্যবেক্ষণ করল। ইরাম আর ঘুমটা দিয়ে নেই। গাঢ় জলপাই বনের চকচকে শাড়িটা তার শরীরে অতপ্রতভাবে জড়িয়ে আছে। সাইবান এতদিন ভালো করে দেখেনি কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে এক বিন্দু মাত্র সংকোচ রইল না। কবুল করে বিয়ে করা বউ তার সামনে দাঁড়িয়ে, ভাবতেই অদ্ভুতরে একটা উষ্ণ এবং দীর্ঘ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইবানের বুকে। ইরাম আর তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করল, জিজ্ঞেস করে বসল, আজ কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? সাইবান থমকালো। দৃষ্টি তুলে ইরামের মুখ দেখল, অতঃপর বাঁকা হেসে ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। কিভাবে বলেছি? কবর অব্দি কবুল কথাটার মানেটা কি? এটাই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজেই খুঁড়েছি আমি। ইরামের খুব কাছে এসে দাঁড়ালো সাইবান। রমণী জমে গেল মুহূর্তের জন্য। তার মনে হলো সাইবান বুঝি তাকে ছুঁয়ে দেবে প্রগাঢ়ভাবে। আর সে আটকাবে কি করে? এতদিন ছেলেটা তার ঠিক ছিল পরপুরুষ, আজ থেকে স্বামী। ঠিক কত পর্যায়ে অবধি ইরাম তাকে থামিয়ে রাখতে পারবে? অতঃপর সাইবান তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখে গেল গলা, বুক, উদর পেরিয়ে এসে তার নিগুড়ো কালো নয়নজোড়া থামলো বরাবর ইরামের কোমরে। আর তৎক্ষণাৎ মুগ্ধতায় দৃষ্টিটা বদলে গেল তীব্র কৌতূহলে। বাজে রকমের কৌতূহলে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। এতক্ষণ স্পর্শ না করেও একবার হাত নাড়িয়ে বৃদ্ধাঙ্গুলে ইরামের কোমর স্বরে ফুটে থাকা একটি খয়েরি দাগ ছুঁয়ে দিল সে। এটা কিসের দাগ? সাইবানের প্রশ্নে ঝাঁজ টের পাওয়া গেল স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগেই রুমের দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে এলো। আমি দেখছি কে এসেছে। রীতিমতো চোরের মতনই ছুটে পালিয়েছে ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঢেকে দিল। সাইমন কয়েক সেকেন্ড আহাম্মকের মতন দাঁড়িয়ে রইল।
পর মুহূর্তেই হতাশাজনক একটি শব্দ করে উল্টো ঘুরে রুমের ভেতর চলে এলো। ইরাম ততক্ষণে সোজা মুখে দিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সারিকা, তার হাতে ধরা ছটফট করে কাঁদতে থাকা ইজান। আমি আর মম মিলে অনেক চেষ্টা করেছি, আপনাকে ছাড়া শান্ত হবে বলে মনে হয় না। খানিকটা বিরক্তি নিয়েই বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অবধি করল না, যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ করেই চলে গেল। একটা নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইজানকে নিয়ে বিছানায় গিয়ে বসল ইরাম। এই না না, শোনা আমার কুচু আমার, এই তো আম্মু এখানে, আম্মু কোথাও যায়নি তো। এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চাইল ইরাম, অথচ কোনো কাজ হলো না, বরং সময়ের সাথে সাথে আরো জোরে অবশ্য তার স্বরে কেঁদে যেতে লাগলো ইজান। ছোট্ট শিশুটির মুখ লালচে হয়ে উঠেছে কান্নার কারণে। ইরাম সইতে পারল না, বুকে আছড়ে পড়ল ছেলেকে। না না, কাঁদে না আব্বু, আর না, আমার কষ্ট হয় তো কুচুপু। প্রথমটায় বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনের গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রল শুরু করেছিল সাইবান। বাচ্চার কারণে আওয়াজ ভীষণ তীক্ষ্ণ তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নাম গন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠল সাইবান। খানিকটা তেজি কণ্ঠেই বলল, কি সমস্যা? এমন ভ্যাক ভ্যাক করে কাঁদছে কেন পোটলাটা? হাগু পেয়েছে আবার? ইরাম হাসল না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, বুঝতে পারছি না, কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটা না কোনোদিনও করেনি তো। কোথাও সমস্যা হচ্ছে নাকি বাবাটার? আম্মু বুঝতে পারছে না, আম্মু পচা। ইরামের চোখ ছলছল করে উঠল। ছটফট করতে থাকা ইজানকে বুকে চেপে রাখল সে। দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অস্বস্তি অনুভব করলো সাইবান। আমি জানি পোটলার কান্না কিভাবে থামাতে হয়। হঠাৎ করেই বলেই দেয়ালে ঝুলন্ত টিভি রিমোট দিয়ে অন করলো সাইবান। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান ততক্ষণে মেঝের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। টিভির ভলিউম বাড়িয়ে এসে একটা গান চালো, তারপরেই রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। ওয়াচ দিস পোটলা। গানের তালে তালে কোমর দুলিয়ে সাইবান এমন অদ্ভুতরে অঙ্গভঙ্গি করে উঠল সে, ইরামের হাসি চাপা দিতে মুখে হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইজানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অশ্রুসজল চোখে সে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। সাইবানের কোমর দুলানো নাচের তালে তালে আচমকা ইজান হাতে তালি মেরে বুঝিয়ে গেয়ে উঠল। ইরাম না পারতে হেসে ফেলল এবার। তার চোখের পানি হুট করে শুকিয়ে গিয়েছে। সাইবানের নাচের সাথে সাথে ইরামের সব ভুলে লাফিয়ে ওঠা আর তার মনের দাগ কেড়ে গিয়েছে। অজান্তে সে ছলছল চোখে সে দেখলো সন্তানের সামনে মানুষটাকে। পাগলাটে একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন, বেশরমের মতন কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দেখাচ্ছে যদিও। ইরাম লজ্জাবোধ করল সে কি ভাবছে সে, তবে তার বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে মনে হয় সে ভেবে এসেছে, ততটা কঠিন নাও হতে পারে। রাস্তার মোড়ে টং দোকানদার বেশ কিছুদিন ধরে আব্বু বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনে এই ছেলেটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবার নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কত সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের। তরুণ ছেলে পেলেদের গল্প শুনতে মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি আমূল বলতে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটার দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফরান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হতে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফরান পান চিবোচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত 1 কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুন বেটা এখানে এলো না? পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করলো আফরান। থু করে পিক ফেললো এক পাশে। নীরব সিগারেট লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বইয়ের আঁচলের তলায় থাকার বয়স বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করে উভয়। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বেটার ডায়পার চেঞ্জ করে মনে হয়। কার ডাইপার?
আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটা মেয়েরই কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হারে হারে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী, লাস্যময়ী শরীরে জড়ানো টাইট টপ, ধপধপে সাদা ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকা এই শরীরী অবয়বটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাজ সমান, টানা টানা আইলাইনার দেয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন? সবাই কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করলো আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসলো, উভয় বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শোধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল, তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম, অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি। আর বিকালে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হিসে তিতলি মাথা দোলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিস কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, ইয়ে মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোস। অদূর থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল, সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না, তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী ক্যাটসের মতন কালো জোতার নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আরে তিতলি? ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পুড়ে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিসে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখে বিরাট হেসে কোনো প্রকার ভনিতা ছাড়াই নিজের দুবাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বা কি ভালো লেগেছে মেরে জিনি। সাইবান হালকা হাসল। এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ও, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করল সাইবান। আর চোখের সামনে তাকাতেই দেখল নীরব আর আফনান মিলে তাকে কি যেন ইশারা করছে। অত ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা, কেউ একবার বলবি আমাকে? এই সে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে, ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টি এর কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামে নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করল। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের 5ম সদস্য। একমাত্র মেয়ে হয় তার, আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে। সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করে তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুরে নিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম? আফরান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাই করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই। সে পারছে না শুধু বেঞ্চের ওপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথে লাগো একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার।
পায়ের উপর পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতির সন্দেহ হলো। ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনে, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অব্দি যাব। পাশ ফিরে সাইবানের উরুতে হাত রেখে সে বলল, মাথা খারাপ। বিয়ের প্রথম দিনেই দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচি কুচি করে চিকেন ফিট সুপে ঢেলে দেবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলত? আমি আমার কথা বলেছি। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসল। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা টোটেই তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ মজা করিস না, তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস? আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না, হব না। আঙুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তেই আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলায় জানালো। তিতলি, আই ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি। সাইবানের মুখপানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোর আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপটে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সবকিছু এতটা তাড়াহুড়ো হয়েছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফরান প্রত্যেকে অপরাধের ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরু গম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অব্দি নিজের কাজ বাদ দিয়ে হা করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপতন নীরবতায়। তারপর তিতলির কাট কাট কণ্ঠ ধ্বনিত হলো, ওরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালা তো। স্টপ ইট জিনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না, তোদের আর কোনোদিনও। শটান হয়ে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করে মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে, পেছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরল। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁজ নিয়ে সাইমনের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুতগতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁধ তুলল। ছাপ বাবা, এর আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুড সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পেছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ দু হাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখন এত নিষ্পাপ সাচ্ছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট আ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর না সিচুয়েশনশিপ, সামলা নিজের লাইফ। তিন্নি খেপছে। আফরান বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। হ্যাঁ, ইফ আই কেয়ার। আমার পুরো কথা না শুনেই চলে গিয়েছে, আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। সিচুয়েশনশিপ কি? যতক্ষণ প্রোগ্রামটির তথ্য খোঁজার সময় নিচ্ছে ততক্ষণ ইয়াম তাকিয়ে তাকিয়ে ভাবলো বানানটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়ে না। প্রোগ্রামটি উত্তর করেছে, সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো। কি এমনও আবার সম্পর্ক হয় নাকি কোনো? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো, বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং বা রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ছি, না চাইতেও ইরামের মুখ ফুসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো।
কোনো সমস্যা আপা? ভরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসল। বলল, তোমাদের জেনারেশনটাই প্রবলেম। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখল একটা ছোটখাটো মালবাহী ভ্যান দাঁড়ালো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, আবার একটা লম্বাটে ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কী সব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো।